আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন। আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা আমাদের টাইম টেলিভিশনের পর্দায় সরাসরি আপনাদের জন্য সম্প্রচারিত করি প্রতি শুক্রবার রাত 8:30টায়। আমরা মূলত আলোচনা করার চেষ্টা করি আপনাদের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন রকমের ইমিগ্রেশন বিষয়ক বিষয় নিয়ে, এবং আপনারা সেগুলো সপ্তাহব্যাপী আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন আকারে এবং অন্যান্য ইমেল এবং ফোনের মাধ্যমে জানিয়ে থাকেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনুষ্ঠানটা সাজিয়ে থাকি। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা টেলিভিশনের স্ক্রলে যে ফোন নাম্বারটি ফুটে উঠতে দেখবেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে, তার বাইরেও আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন। সবার আগে অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে নতুন বছরের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। শুভ নববর্ষ সবাইকে। আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন বরাবরের মতোই ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইসরাত সামি। অ্যাটর্নি ইসরাত, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ। টাইম টিভির সকল কলাকুশলী সবাইকে আমার অনেক ধন্যবাদ। আর টিভির সামনে বসে যে দর্শকরা এখন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। আপনাদের আগামী বছর সুন্দর হোক, আপনাদের জীবনের সাফল্য বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব এমপ্লয়মেন্ট বেসড যেই ইমিগ্রেশনগুলো রয়েছে, অর্থাৎ গ্রিন কার্ড নেওয়ার যে প্রক্রিয়াগুলো এমপ্লয়মেন্টকে বেস করে হয়ে থাকে, বিভিন্ন প্রেফারেন্স এগুলোকে ভাগ করা হয়। এমপ্লয়মেন্ট বেসড প্রেফারেন্স 1, 2, 3 অ্যান্ড আপ টু 4। আমরা চেষ্টা করব যতটুকু সময় পাই এর ভিতরে এক এক করে ধীরে ধীরে সবগুলো কভার করার, যদি সময়ে সংকুলান হয়। তো এর মাঝখানেও আপনারা যারা এই সংক্রান্ত কোনো সমস্যা আছেন এবং এর বাইরে অন্য যে কোনো ধরনের ইমিগ্রেশন প্রবলেম নিয়ে আমাদের অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারেন। আমাদের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আমি রয়েছি এবং আমার সঙ্গে যিনি অ্যাটর্নি রয়েছেন আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমরা করব। অ্যাটর্নি ইসরাত, আমি যেটি বলছিলাম, আজকে আমরা আলোচনা করব এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন। আপনি নিজেও জানেন যে বিভিন্ন রকমের প্রেফারেন্স এখানে রয়েছে। তো এমপ্লয়মেন্ট বেসড 1 দিয়ে শুরু করি। এটা আসলে কি ক্রাইটেরিয়া এবং কি ধরনের এলিজিবিলিটি হলে সম্ভব? এটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেস, হচ্ছে যাদের এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি আছে। এমপ্লয়মেন্ট বেস প্রেফারেন্স 1 ক্যাটাগরি দিয়ে আমি শুরু করছি। এটা ফিউ লো কোয়াইট আ ফিউ পিপল যারা তাদের ফিল্ডে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি আছে এবং শো করেছে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি, এই ধরনের লোকদের আমরা করে থাকি। এবং এনারা হচ্ছে কোনো অ্যাথলেট হতে পারে, সায়েন্টিস্ট হতে পারেন, প্রফেসর হতে পারেন, তারপরে কোনো আর্টিস্ট হতে পারেন, এবং অথবা সায়েন্সের কোনো ধরনের রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত এ ধরনের লোক হতে পারে। এবং এনারা ওনাদের এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি ওনাদের দেশে যে কোনো ন্যাশনাল লেভেল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ধরনের অ্যাওয়ার্ড উইন করেছেন, কোনো ধরনের পাবলিকেশন, যেটা প্রেস্টিজিয়াস পাবলিকেশনগুলোতে ওনাদের কোনো আর্টিকেল অথবা বুক ওনারা পাবলিশ করেছেন ওনাদের ফিল্ডে। তারপরে ওনারা ধরেন টিচিং লেভেলে যদি হয়, ওনারা প্রফেসর, ইন্টারন্যাশনাল লেভেল অথবা ন্যাশনাল লেভেলে কোনো পুরস্কার প্রাপ্ত, এরকম ওনাদের এগুলো বিভিন্ন, এবং অ্যাথলেট হতে পারে, ক্রিকেটে বলতে পারেন, হকি, ডিফারেন্ট যারা তাদের ফিল্ডে দে আর দ্য বেস্ট। এবং এটা তারা বেস্ট, এটা আমরা কিভাবে প্রুভ করব? এটা বিভিন্ন ডকুমেন্টেশনের মাধ্যমে আমাদেরকে প্রুভ করতে হবে ইউএসসিআইএস এর কাছে। ইউএসসিআইএস মানে ইউএস ইমিগ্রেশন সার্ভিসের কাছে। এখন এইগুলো আমরা যে ডকুমেন্টেশনগুলো দিয়ে ওনাদেরকে আমরা করতে, এখানে প্রায় 10টার মতো ক্রাইটেরিয়া লে ডাউন করেছে ইউএসসিআইএস এ ক্যাটাগরি অনুযায়ী। তাদের মধ্যে আমি যেটা বললাম যে ওনারা অ্যাওয়ার্ড উইন করেছে কিনা, ওনাদের কাছে সার্টিফিকেট ওনারা প্রাপ্ত কিনা, ওনাদের কোনো কাজ ওয়ার্ল্ডলি কোনো নিউজ পেপার অথবা প্রেস্টিজিয়াস কোনো ইয়েতে পাবলিশড হয়েছে কিনা, অথবা ওনারা অ্যাজ আ জাজ হিসাবে অন্য জনের পাবলিকেশন অথবা কাজকে জাজমেন্ট দিয়েছে কিনা কোনো ধরনের কাজে। তারপরে হচ্ছে যে ওনারা ওনাদের লেভেলে ওনাদের ভেরি হাই স্যালারি ওনারা মেক করতেছে। কমার্শিয়াল, যেটা আমরা বলি কমার্শিয়ালি ভেরি সাকসেসফুল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কি তার পিটিশনার হতে হবে তার এমপ্লয়ার? দুই ভাবে হয়ে থাকে, আমি ওটাতে পরে যাচ্ছি আগে এটার পরে। এটা হচ্ছে যে এমপ্লয়ার হতে পারে মাল্টি ন্যাশনাল কোম্পানির
ম্যানেজারিয়াল লেভেলে যদি কেউ চাকরি করে থাকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। একটা হচ্ছে সেলফ পিটিশন করা যায়, আর একটা হচ্ছে যে এমপ্লয়ারের মাধ্যমে আসা যায়। যদি সেলফ পিটিশন করেন, আমি প্রথমে সেলফ পিটিশনটাকে টার্গেট করতে চাই আর কি। যদি সেলফ পিটিশন করেন তাহলে আপনি নিজে করতে পারেন উইদাউট এনিবডি। এই যে আমি যে ক্রাইটেরিয়া বললাম সেগুলোর মাধ্যমে আপনি যেতে পারেন। এই এমপ্লয়মেন্ট বেস ক্রাইটেরিয়াতে প্রেফারেন্স 1-এ আপনার লেবার সার্টিফিকেশনের কোনো ইয়ে নাই, ভিসা নাম্বার অলওয়েজ অ্যাভেলেবল। এবং এই ক্রাইটেরিয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট, ইউ কুড সে ভেরি ফেমাস পিপলদের জন্য এটা। আমরা হয়তো একজন ফেমাস দর্শককে লাইনে পেয়ে গেছি, ফিরে আসছি আপনার কাছে। প্রিয় দর্শক যিনি লাইনে রয়েছেন, আপনার প্রশ্ন করতে পারেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা সিটিজেনশিপ লইতাম, আমার সময় আইছে। এখন আমার এত সমস্যা, খানে সমস্যা, আমি কোনো ডাক্তারে কোনো রিপোর্ট দিলে এটা গ্রহণযোগ্য হইব নি? আপনার বয়স কত? ডাক্তারে বয়স হইল 55। আপনি কত বছর ইউএসএ তে আছেন? 7 বছর হয়েছে। আমার এত সমস্যা, আমি লিখতে পারি না, এত গর্জনা জিলকানি উঠে যায়, এত জিলকানি উঠে যায়। আমি কিভাবে কিতা করতাম? ওখান তো আমার একটু প্লিজ আমার একটু ডিরেকশন দেবেন। আপনি কি লেখাপড়া করছেন নি? স্কুলে গেছেন নি? জি না, লেখাপড়া করছি, এমনি পড়তাম পারি আমি পড়ি। ওকে, আপনি আসলে ডাক্তারের রিপোর্ট এটা ডাক্তারে জানে আপনি কোয়ালিফাই করবেন কিনা, মানে আপনার এনাফ সমস্যা আছে কিনা। আমি তো এটা জানি না, আপনার ডাক্তারে আপনার রিপোর্ট দিব আপনার কিতা সমস্যা। আপনার যদি কোনো রকমের সমস্যা, উদাহরণস্বরূপ যদি আপনার ডায়াবেটিস থাকে ক্রনিক, অথবা ব্লাড প্রেশার থাকে যার কারণে আপনি পড়িয়াও মনে রাখতে পারা না, ইলা যদি হয় তাইলে আপনি আপনি ডাক্তারের রিপোর্ট লইয়া আপনি পরীক্ষা না দিয়া সিটিজেনশিপ লওয়া যায়। যেহেতু ওনার হাতের সমস্যা, উনি লিখতে পারেন না, এত সমস্যা করে আমি পড়তাম পারি সম্পূর্ণ মাইন্ড টিকে না। ওকে, এই যে আপনার মেমোরির সমস্যা যেটা, এটা সমস্যা, এটা আপনি ডাক্তারের লগে মাতিয়া ডাক্তার থেকে একটা রিপোর্ট লইয়া আপনি করতে পারেন সিটিজেনশিপ। ওকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। অ্যাটর্নি সাদ, আমরা আলোচনা করছিলাম EB1 এর ক্যাটাগরিগুলো। আপনি বলছিলেন যে যারা নিজ নিজ ক্ষেত্রে ফেমাস তারা সেলফ পিটিশনের মাধ্যমেও করতে পারে। হ্যাঁ, সেলফ পিটিশনের মাধ্যমে করতে পারে, ওনাদের লেবার সার্টিফিকেশন করতে হয় না এটা। আর ওনারা ভিসা নাম্বারটা EB1 এ অলওয়েজ अवेलेबल, ওকে, কোনো ওয়েট টাইম নাই। আমি যেটা বলতেছিলাম যেখানে ক্রাইটেরিয়ার কথা, যে ওনাদের নিজেদের ওয়ার্ক পাবলিশ করতে হবে, তার মানে ওনারা সেই ওনাদের যেটা এক্সট্রা অর্ডিনারি বলতেছে, দে হ্যাভ টু বি লাইক ওয়ান অফ দ্য ফেমাস পিপল ইন দেয়ার ফিল্ড। এটা ন্যাশনাল লেভেলে রিকগনাইজ হতে পারে অথবা ইন্টারন্যাশনাল লেভেলে হইতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা যা প্রোডাক্ট করতেছে, ওনারা কমিউনিটিতে হাউ মাচ, এটা কতটুকু ওনারা ইয়ে করেছে, ওনার নিজের কমিউনিটিতে হোক কতটুকু অবদান রেখেছে, হাউ ক্রিটিক্যাল ইট ইজ দেয়ার ওয়ার্ক। সো এই জিনিসগুলো আমরা, এইটা ক্রাইটেরিয়া, এবং এইটার প্রুফটাই আমাদেরকে সাবমিট করতে হয় USCIS এর কাছে। ফর্মটা হচ্ছে I-140 মাধ্যমে, এবং I-140 ফাইল করার আপনি এক্সপেডাইটেড করতে পারেন এটা উইদিন লাইক ইনস্টেড অফ 90 ডেজ আপনি এটা 2 উইকসের মধ্যে করতে পারেন। এটার একটা ফিস আছে এক্সপেডাইটেড করার, উইচ ইজ $1,225 দিয়ে এটা আপনি অ্যাপ্লাই করে পেতে পারেন I-140। তারপরে I-140 যখন আপনার অ্যাপ্রুভ হবে, তখন আপনি যদি USA তে থাকে কেউ, সেটা I-485 এর মাধ্যমে মুভ করতে হবে। কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস? হ্যাঁ, ওনার গ্রিন কার্ডের জন্য। আর যদি উনি US এর বাইরে থাকে, এগেইন যার কাউন্সিলর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কত বছর পরে করবে? না, ওনার অ্যাপ্রুভাল তো সাথে হবে, কারণ EB5 এর তো কোনো ওয়েট, সরি EB1 এর তো কোনো ওয়েটিং নাই। সো ইমিডিয়েট গ্রিন কার্ড দিবে, ইমিডিয়েট গ্রিন কার্ড পাবে উনি। সো দ্যাটস ইটসেলফ এ ওয়ার্ক পারমিট। কোনো আলাদা অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিট, আলাদা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের দরকার নেই। নো, বিকজ I-140 এন্ড দেন গ্রিন কার্ড। ওকে, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে যে এটাতে আপনি যদি ম্যানেজারিয়াল লেভেল অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মাধ্যমে আপনি যেতে চান, তখন হচ্ছে আপনি আপনাকে, সরি আমি এর মধ্যে একটা ইয়ে করেছি, যে যদি আপনি কোনো প্রফেসর অথবা রিসার্চ, এটাও একটা মানে 3টা ক্যাটাগরির মধ্যে এটা একটা আর কি। EB1 এর either you have to be extraordinary ability, professor or research worker, or a
you are employed in an executive level in a multinational company. কিন্তু আমি একটু আপনাকে এখানে থামিয়ে দিতে চাচ্ছি। যিনি আমার হয়ে অ্যাপ্লিকেশনটা করবেন সেই প্রতিষ্ঠানটি যদি ইউএসএ তে 1 বছরের কম সময় ধরে ব্যবসা চালু করে থাকে সেক্ষেত্রে পারবে? আমি আপনাকে মাঝখানে ওই হ্যাঁ। প্রফেসর রিসার্চের কিছুটা বলেছি, জি। ওটা আমি শেষ করতে চাচ্ছি, sure, তারপরে sure. আমি মাল্টিন্যাশনাল কোম্পানিটা ওকে। প্রফেসর রিসার্চে ওনাদের ফিল্ডে 3 ইয়ার্স এর বেশি প্রফেসর অথবা রিসার্চার হিসাবে আছেন, এবং এখানে যেই কাজের জন্য উনি আসতে চাচ্ছেন সিমিলার ওয়ার্কের জন্য এখানে আসবে, এবং সিমিলার সাবজেক্ট এবং যেটাতেই উনি স্পেশালাইজ সেটাতেই আসবেন, অন্য কোনোটাতে চেঞ্জ করে না, বিকজ দ্যাট ইজ হিজ এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি। এবং রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে রিসার্চ ওয়ার্কটাকে এরা অনেক অনেক বেশি, যদি আপনার রিসার্চ ওয়ার্কটা ধরেন ক্যান্সার এর কোনো রিসার্চ হয়, যদি এইডসের কোনো রিসার্চ হয়, এ ধরনের রিসার্চ যদি আপনি বেশি ভালো করতেছেন তাহলে ওই লোকগুলিকে ওরা খুব তাড়াতাড়ি আসতে দেয় এখানে। এটা হচ্ছে রিসার্চ। তারপরে আপনি যেটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি ওই যে এক্সিকিউটিভ লেভেল আপনি কাজ করছেন সে ধরনের কাজে আপনি ওই কোম্পানি না হলে অন্য কোম্পানিতেও অ্যাটলিস্ট 3 ইয়ার্সের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার কাইন্ড অফ ওয়ার্কে। তারপর এই কোম্পানির সাথে মিনিমাম আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ওই কোম্পানিটার একটা সিস্টার অথবা আদার কোম্পানি সাব কোম্পানি এখানে যদি থাকে, সেই কোম্পানিটা অ্যাটলিস্ট এক্সিস্টেন্স থাকতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ার ধরে। ওকে, বিফোর পিটিশন করার আগে একটা নতুন ইনকর্পোরেটেড কোম্পানি এটা করতে পারবে না? নো, অ্যাটলিস্ট 1 ইয়ার ইন বিজনেস থাকতে হবে ইউএসএ তে। রাইট। এন্ড যেহেতু উনি একটা ওনার পারফরমেন্স দেখিয়েছে লাস্ট 1 ইয়ার ওই কোম্পানিতে অ্যাজ এক্সিকিউটিভ লেভেলে অন্য দেশে, এখন ইউএসএ তে এসে সিমিলার কাইন্ড অফ বিজনেস উনি করবে, সিমিলার জব করবে, তো ওনাকে ভিসাটা ওনার জন্য ইজিয়ার আর কি। এবং অবভিয়াসলি অল দ্য অফিসিয়াল ডকুমেন্ট ওনাকে সাবমিট করতে হবে, ওনার এমপ্লয়ারের অল ডকুমেন্টস ইন বাংলাদেশ and his performance in Bangladesh, what's his ability and his qualification, including all tax papers, everything of that. In this is এটা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে। তারপরে আপনি I-140 থেকে 485 পর্যন্ত এটা আসতে 18 months প্রসেসিং টাইম লাগতে পারে। It's not a wait time, it's a processing time. Okay, তারপরে আমরা হচ্ছে যে এখন আমরা তে যেতে না, এই সময়টাতে সে যদি ইউএস এর বাইরে থাকে একসাথে সে এখানে আসবে, কিন্তু যদি ইউএস এর ভিতরে থেকে থাকে এবং তার জন্য একটি EB-1 অ্যাপ্লিকেশন জমা পড়ে I-140, তাহলে এবং ওই 18 মাস হতে হতে সে তো আউট অফ স্ট্যাটাস হয়ে যাবে, তখন কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হবে? যদি উনি কোনো স্ট্যাটাসে এসে থাকে তো ওই স্ট্যাটাসটা এক্সটেনশন করবে, কেউ ভিজিট ভিসাতে আসলে ওটা এক্সটেনশন করে নেবে, অথবা কেউ যদি অন্য কোনো স্টুডেন্ট ভিসা অথবা অন্য কিছুতে থাকে সেটাকে এক্সটেনশন করে 18 মান্থস পর্যন্ত হয়ে যায় যদি সুযোগ থাকে। রাইট, তাহলে আমরা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন যেটা সেকেন্ড প্রেফারেন্স EB-2 এটি বলতে পারি এখন। হ্যাঁ, EB-2 হচ্ছে যে আপনি মাস্টার্স ডিগ্রি করেছেন, এটা ইউএস এর অ্যাক্রেডিটেড যে কোনো একটা কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে। আরেকটা হচ্ছে ক্যাটাগরি আপনি গ্র্যাজুয়েশন করেছেন উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অ্যান্ড সেটা আপনি সেক্ষেত্রে EB-5 এবং EB-3 এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ওইটা হচ্ছে যে টাইম ডিফারেন্স। EB-3 তে ওয়েটিং লিস্টটা অনেক বেশি ডিফারেন্ট কান্ট্রিতে। EB-2 তে যদি আপনি ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বলে একটা ওয়েভার আছে, যেটার কারণে আপনি লেবার সার্টিফিকেশনটা না করে আপনি সরাসরি I-140 তে যেতে পারেন। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার সেটা হচ্ছে যে যদি এই দেশে দরকার হয় সেই ধরনের কাজে, সেটা রিসার্চ ওয়ার্ক হতে পারে, সেটা আমি একটু আগেই আপনাকে উদাহরণ দিলাম, ক্যান্সার হতে পারে রিসার্চ, এইডসের রিসার্চ, যে কোনো কাজে রিসার্চ ওয়ার্কে যদি হয় তাহলে ওনারা সেটাকে ওয়েভ করে। এবং অনেক সময় দেখা যায় যে শর্টেজ অফ নার্স হয়ে যায় অথবা শর্টেজ অফ ডক্টরস হয়ে যায় এই দেশে, তখন তারা সেই ন্যাশনাল ইন্টারেস্টটা দেখে ওয়েভ করে দেয় লেবার সার্টিফিকেশনের ওই ওয়েটা। It's take quite a long time labor certification. এবং এমপ্লয়মেন্ট বেসের এক্সেপ্ট EB-1 এবং EB-5 ছাড়া আর সবগুলোতেই আপনার লেবার সার্টিফিকেশনের প্রয়োজন হয়। ওকে, লেবার সার্টিফিকেশনের আরেকটা নাম হচ্ছে পার্ম অ্যাপ্লিকেশন। রাইট, তো এই লেবার সার্টিফিকেশনটা তো এমপ্লয়ার নেবে না? হ্যাঁ, এমপ্লয়ার নেবে।
E2 E3 ভিসা এগুলো এমপ্লয়ার। কিন্তু সেক্ষেত্রে এমপ্লয়ারকে কি প্রমাণ করতে হয় যে এই যোগ্যতার লোক ইউএস এর ভিতরে পাওয়া হ্যাঁ, যায়নি? এটা হচ্ছে যে আপনার ওই যে প্রসেস আবার ফলো করতে হবে আপনাকে লেবার সার্টিফিকেশনের মাধ্যমে, যেটা এমপ্লয়ার এই দেশে আপনাকে হায়ার করবে তাকে দেখাতে হবে, সে এখানে অ্যাডভার্টাইজ রান করতে হবে 2-3 উইকস, ডিফারেন্ট ডিপেন্ড অন কোন ভিসার জন্য উনি করতেছেন, এবং দেখাতে হবে যে এই কোয়ালিটি অথবা এই লোক এই কাজটা করার জন্য ইউএসএ তে পাওয়া যাচ্ছে না, অথবা সেই লোকের স্পেশাল স্কিল আছে, সেই ক্ষেত্রেও করা যায়। যেমন শেফ আনা যায়, যে স্পেশাল শেফ যেটা অ্যাভেলেবল না এখানে যদি দেখানো যায়, সেই ক্ষেত্রে EB2 এবং EB3 আন্ডারে যাকে আনবেন তার ইউএস এর বাইরে কত বছর অভিজ্ঞতা লাগছে বলছেন? নির্দিষ্ট প্রফেশনে ইট ডিপেন্ড অন মেনি থিংস। ওনার প্রফেশনাল স্কিল প্লাস ইউএসএ নিড করতেছে কত কুইকলি, বুঝতে পারছেন? তো এই জিনিসটা। এবং আরেকটা হচ্ছে যে যখন আপনি এখানে অ্যাডভার্টাইজ রান করবেন এবং লোকজন আপনার কাছে আসবে, আপনাকে প্রপার রিক্রুটিং প্রসেস দেখাতে হবে যে আপনি সিভি পেয়েছেন অনেকগুলো, সিভির অন দ্য ফেস অফ দ্য সিভি দে ডোন্ট কোয়ালিফাই ফর ইয়োর জব একটা, অথবা যদি এরা কোয়ালিফাই করে দেন তাদেরকে আপনাকে সবসময় না বাট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য রাখতে হবে। এবং কেন কোয়ালিফাই করছে না, ইউ হ্যাভ টু কিপ আ প্রপার রেকর্ড। যদি কেউ বলে যে আপনারা প্রপার মেথড ফলো করেন নাই, দেন কোম্পানি ক্যান বি ইন ট্রাবল। তারপরে হচ্ছে যে আপনি লেবার সার্টিফিকেশন যেখানে ফাইল করবেন সেটার স্টেপটা যে আপনারা ইউএস এর প্রিভেইলিং ওয়েজেস, যে এই কাজটার জন্য ইউএসএ তে কত পে করা হয়, তারপরে আপনি অ্যাডভার্টাইজ রান করে ওগুলো সব ডকুমেন্টেশন আপনাকে রাখতে হবে, কারণ এগুলো সব আপনার লেবার সার্টিফিকেশনের সাথে জমা দিতে হবে। যে এমপ্লয়ির কোয়ালিফিকেশন, এমপ্লয়ারের কোয়ালিফিকেশন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, দ্য এমপ্লয়ার ক্যান অ্যাফোর্ড করতে পারে কিনা ওই এমপ্লয়িকে, এবং এমপ্লয়ারের ট্যাক্স রিটার্নস, এমপ্লয়ারের এভরি সিঙ্গেল ইনফরমেশন অফ এমপ্লয়ার, যেটা লেবার সার্টিফিকেশনের সময় আপনাকে সাবমিট করতে হবে। এই EB1 এবং EB2 দুটি গ্রিন কার্ডই যদি আমি ধরি, এবং গ্রিন কার্ড পাওয়ার পরে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন কতদিন পরে করতে পারবে? 5 ইয়ার্স। বাট আপনি সিটিজেনশিপের আগে আপনার EB2 এবং 3 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে একটা হচ্ছে স্পেশাল স্কিল, প্রফেশনাল অ্যান্ড স্পেশাল স্কিল, আরেকটা হচ্ছে যে আপনার ওই যে ব্যাচেলর উইথ 5 ইয়ার্স ডিগ্রি অর মাস্টার্স ডিগ্রি। ওকে, এখানে আপনার 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথমে হচ্ছে যে আপনার ফার্ম অথবা লেবার সার্টিফিকেশন যেটাকে বলে, ওটার পরে আপনার যখন এটা অ্যাপ্রুভ হবে দেন আপনি ইউ গো ফর I-140। ওকে, I-140 অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি 485 নেবেন গ্রিন কার্ড। তারপরে আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আবার সেম প্রসেস গ্রিন কার্ড থেকে 5 ইয়ার্স। হ্যাঁ, কিন্তু এখানে তাহলে আমাদের EB4 যদিও বাকি আছে এখনো, তো EB4 এর ক্ষেত্রে কি নিয়ম হবে এবং কারা এলিজিবল হবে? EB4 আমি তার আগে আপনাকে এটা বলতে চাই যে এই EB3 এবং EB2 এর মধ্যে আপনার ওয়েটিংটা বিগ টাইম। যেমন বাংলাদেশে ইটস নট লং ওয়েটিং, বাট ওয়ারেজ আপনি ইন্ডিয়া, চায়না, মেক্সিকো এসব দেশের ওয়েটিং হচ্ছে ভেরি ভেরি লং। এতদিন তো এমপ্লয়ারের ওই প্রয়োজন থাকবে না। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে, যদি আপনি ফর এক্সাম্পল আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ইন্ডিয়া বলি কারণ বাংলাদেশে অত লং ওয়েট নাই, ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়ার নাগরিক, ইন্ডিয়াতে লং ওয়েটিং, কিন্তু আপনি রাইট নাও সিটিজেন হচ্ছেন অস্ট্রেলিয়া অর ক্যানাডা অর সামওয়্যার এলস, আপনাকে কিন্তু তারা ওই বাই বর্ন যেটা আপনার সিটিজেনশিপ ছিল সেটা সেই হিসাবে ওয়েটিং লিস্টে রাখবে, নট বিকজ অস্ট্রেলিয়ানদের কোনো ওয়েটিং লিস্ট নাই সেটাতে আপনাকে করবে না। কিন্তু আবার আরেকটা ক্ষেত্রে করে যে আপনার স্পাউস যদি লং ওয়েটিং লিস্ট কান্ট্রিগুলোর মধ্যে না হয়, তাহলে আপনার স্পাউস কিন্তু আবার আপনি স্পাউসের এটা নিয়ে করতে পারেন। ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস লিটল ট্রিকি, বাট বাংলাদেশের ক্ষেত্রে ওয়েটিং টাইমটা কেমন? বাংলাদেশে ইটস নট এটা ইটস নট সো পপুলার ইন বাংলাদেশ ইয়েট। এটা বলছেন EB3 এর জন্য, EB2 and 3। আচ্ছা, আমাদের ক্ষেত্রে যেটা আমাদের দেশ থেকে যেটা EB3 তে করা যায় সেটা হচ্ছে নার্সিং প্রফেশনটা। আচ্ছা, আমাদের দেশে অনেক নার্স अवेलेबल এবং নার্সরা অনেক দক্ষ, এখানে এটা করতে পারে। আসি বিষয়টাতে একটা ফোন নিচ্ছি। প্রিয় দর্শক যিনি লাইনে রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। জি, আমি একটু আপার সাথে ভাইজান একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ, বলেন শুনতে বলেন পাচ্ছি। আমার নাম মোহাম্মদ উদ্দিন, আমি ব্রোকার থেকে বলছি। সালাম হ্যালো, আলাইকুম ভাই, শুনছি, আপনি বলুন। ওয়ালাইকুম সালাম আপা। আচ্ছা, আমাদের হাজবেন্ড ওয়াইফ দুজনেরই মানে কি কয়েছেন কি আগে সিএসএস লাগার কাগজ ছিল, পরে ডিনাই হয়ে গেল। আমার এই 3টা মেয়ে এক ছেলে এখানেই হয়েছে। বড় মেয়ের বয়স হলো 16। এখন আমরা কোনো কিছুর ভিতরে এখন মানে এটা যুক্ত হতে পারবো কিনা এবং মেয়েদের দ্বারা কোনো কাগজ হবার কোনো সম্ভব আছে কিনা আপু? আপনাদের বাচ্চাদের বয়স কত ভাই? আমার বড় মেয়ের বয়স হলো আপনার 16, তারপরে হলো 15, তারপরে হলো আপনার 9, ছেলেটার বয়স একটা লাস্ট, উনি হলেন 8 বছর। সো 15 16 বললেন বাচ্চাদের হ্যাঁ, বয়স। হ্যাঁ, আর জি জি আপনারা 16। দুইজনই সিএসএস লুলাকে ছিলেন, তাই তো? জি 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 জি। সিএসএস লুলাকে আপনি জানেন, কোনো ডিপোর্টেশনের ভয় নাই, আপনি থাকতে পারেন। আপনার বাচ্চা যেটা 16, উনি 21 হলেই আপনাদের জন্য অ্যাপ্লাই করতে পারে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, আপনার যদি ক্যান্সেলেশন করা যায়, ক্যান্সেলেশন জি অফ জি আপু। সেটা করা যায়। সেটা হচ্ছে আপনার এত অল্প সময় আসলে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, আপনার কেস সম্বন্ধে আমার আরো জানতে হবে, আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা, তারপরে আমি আপনাকে এটা নিয়ে অ্যাডভাইস করতে পারবো। আচ্ছা, তো আপনার অ্যাড্রেসটা হ্যাঁ, কাইন্ডলি আপনি আমাদের টেলিভিশন আপনি চ্যানেলে, টাইম টিভির সাথে যোগাযোগ করেন, আপনি স্ক্রলে যে ওনারা নাম্বারটি আপনাকে। এখন দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানের পরেও যদি এই নম্বরে ফোন দেন আমাদের স্টুডিও না না, থেকে, একটু নম্বরটা ওনার নম্বরটা ওনারা আমি অনেক খোঁজা খুঁজতেছিলাম আসলে। ওনার নম্বর আসলে আপনি আমার পত্রিকাতেও পাবেন। আমরা জমির কাগজ অনুষ্ঠানে হয়েছে। আনুষ্ঠানিকভাবে ওনার নম্বরটা দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনি যদি অনুষ্ঠানে ফোন করেন, আমাদের এই স্ক্রলি নাম্বারটিতে পরে ফোন করেন, আপনাকে আমরা নাম্বারটি দিতে পারি, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাহলে অনুষ্ঠানের আচ্ছা, স্টেজ ওনার থেকে সাথে পারি আরেকটু না। কথা বলবো আচ্ছা, যে বলেন বলেন। আপনি ক্যান্সেলেশনে তাহলে মানে কি বলছেন, আমাদের হাজবেন্ড ওয়াইফের দুজনের কাগজ হতে পারে, হ্যাঁ? কি বললেন বুঝলাম না ভাই। ওই যে যে আপনার বলছেন যে ওই যে ক্যান্সেলেশন যেটা বলছেন আপনি, হ্যাঁ ওটাতে হতে পারে কাগজ? ভাই, এখন আমি পুরো জিনিসটা আপনার আসলে জানি না। আমি যদি আপনি যোগাযোগ করেন আর টাইম টিভি, ওনারা আপনাকে আমার নাম্বার দিয়ে দিবে, আপনি ওনাদের সাথে আচ্ছা যোগাযোগ আপা, করুন। আপনার নামটা জানতে পারি আমি? আমার নাম ইশরাত সামি। জি, ইশরাত সামি। আপনি আচ্ছা ঠিক আছে আপা, আচ্ছা, আমি আপনার অফিসে আসবো, আমি হ্যাঁ, অ্যাড্রেসটা অনেক নিয়ে অনেক নিই, হ্যাঁ? ধন্যবাদ আপনাকে। আপা, আপনি যে টার্মটা ইউজ করলেন, সিএসএস লুলাক, হ্যাঁ আমি এটা সম্বন্ধে জানি না। হ্যাঁ, এটা হচ্ছে যে 2001 2000 প্রথমে শুরু হয় 1990-তে। ওইটা হচ্ছে যে এদেশে যারা 1981-এর আগে এসছেন, তখন জানুয়ারির একটা ডেট ছিল, 82 জানুয়ারির আগে যারা এসছেন, তারা এবং কন্টিনিউয়াসলি এখানে আছেন আনটিল যখনই এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়, তখন প্রথমে মনে হয় অ্যাপ্লিকেশনটা শুরু হয় 89-90-তে, ততদিন পর্যন্ত আছেন 81 থেকে 90 পর্যন্ত। কিন্তু মাঝখানে একটা সময় তারা বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে যায়, আউট অফ ইউনাইটেড স্টেটে হয় একটা শর্ট পিরিয়ড অফ টাইমে। সেই লোকগুলোকে প্রথমে যখন সিএসএস লুলাক, এটা দুইটা কেস, এটা ক্যাথলিক অর্গানাইজেশন এটা নিয়ে কেস করেছিল যে ওই লোকগুলোকে গ্রিন কার্ড দেওয়া হয়নি কারণ ওরা শর্ট পিরিয়ড অফ টাইম আমেরিকার বাইরে ছিল, ওকে, এই বিষয়টা। এবং পরে 1990-তে যে লোকগুলো, কিছু লোক আগে পেয়ে যায় 88-এ, 90-তে এই কেসগুলো তারা আবার সবাইকে ওকে, ওয়ার্ক পারমিট ফাইন। মতো। আমরা একজন দর্শককে যুক্ত করি আপা, এবং এরপর আমরা বিরতিতে যাব। প্রিয় দর্শক যিনি লাইনে রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাই, এই নম্বরটা তো আপনাদের বারিস্টার ওই মহিলা আছেন না, এই নম্বর তো মহিলা আনি না আপনাদের? আপনি স্টুডিওতে ফোন করছেন, কিন্তু ব্যারিস্টার ইসরাত আপনাকে শুনতে পাচ্ছে। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, আমি ওই যে উপস্থাপক আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করা যায়? আপনি কার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন? ব্যারিস্টার ইসরাতের সঙ্গে। এই নম্বরে ফোন করে ওনার অফিসের নম্বরটা নিয়ে নেবেন অনুষ্ঠানের পরে। আচ্ছা ঠিক আছে, এই নম্বরে ভালো আছেন? জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা যারা ল এন্ড ইমিগ্রেশন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। স্ক্রলে যে নম্বরটি রয়েছে এই নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করতে পারেন এবং আমাদের প্যানেলে যিনি রয়েছেন অ্যাটর্নি ইসরাত সামি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সহায়তা তিনি করবেন। আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসব এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এর বাইরেও আপনাদের যাবতীয় ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়ে আমরা অনুষ্ঠানটি সঞ্চালন করার চেষ্টা করব। বিরতির পরে আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। I am trial attorney Timothy Bompart. আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাদের যে কোনো ধরনের গাড়ির দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, স্লিপ অ্যান্ড ফল, মেডিকেল ম্যাল প্র্যাকটিস, ল্যাড পয়জনিং, ফেডারেল ডিসএবিলিটি, ওয়ার্কার্স কম্পেনসেশন সহ সকল প্রকার দুর্ঘটনা মামলায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ে বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ ও সহযোগিতা নিন। আমরা অতীতে আমাদের ক্লায়েন্টদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল এন্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। আমরা অনুষ্ঠানটি সরাসরি আপনাদের জন্য সাজিয়েছি এবং আপনারা স্ক্রলে ফুটে ওঠা নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন করতে পারেন। আমাদের প্যানেলে রয়েছেন ব্যারিস্টার ইসরাত সামি, উনি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করবেন। আমরা আজকে আলোচনা করছিলাম এমপ্লয়মেন্ট বেসড বিভিন্ন ইমিগ্রেশন। ইবি 1 থেকে শুরু করে আমরা 4 পর্যন্ত কভার করেছি। এমপ্লয়মেন্ট বেসড সর্বশেষ যে প্রেফারেন্স ভিসা হুইচ ইজ ইবি 5 এন্ড উই গোনা ডিসকাস দ্যাট নাও। প্রিয় দর্শক, আপনারা এর বাইরেও ইবি 5 ছাড়াও অন্য যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। অ্যাটর্নি ইসরাত, এমপ্লয়মেন্ট বেসড প্রেফারেন্স ভিসা 5 যেটি আমাদের কমিউনিটিতে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক বাংলাদেশিদের এই ভিসা আসতে দেখে থাকি, এই সম্বন্ধে যদি একটু সার্বিক আলোচনা করেন। এটা হচ্ছে যে ইবি 5 হচ্ছে যারা এখানে ইনভেস্ট করবে হচ্ছে যে জেনারেল হচ্ছে $1 মিলিয়ন, আর যদি টার্গেটেড আনএমপ্লয়মেন্ট এরিয়া হয় যে এখানে এর মানে হচ্ছে যেখানে অনেক বেশি আনএমপ্লয়মেন্ট রেট এবং পভার্টি আছে, কাজের সংস্থান নেই, এইসব জায়গায় যদি আপনি করেন ইনভেস্ট তাহলে এটা 500,000 প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসেবে আপনার আরও 65 to 85,000 এর মতো লাগে, উইচ ইজ আন্ডার $600,000। এই টাকাটা কিভাবে মানে আমরা সংকুলন করব এবং মানে কি করে এখানে সাজাবো সেই প্রসঙ্গে আসছি। একজন দর্শককে অনুষ্ঠানে যুক্ত করে নিই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আপুর সঙ্গে কথা বলতে চাই। বলুন প্লিজ। বলুন, শুনতে পাচ্ছি। জি আপা, আমি আমার ছেলের জন্য আর কি, আমার ছেলের বয়স 9 বছর, বাংলাদেশের জন্ম আমার ছেলের। আমাদের আসা এখানে 5.5 বছর, কিন্তু আমার ছেলের পাসপোর্ট পায় নাই এতদিনে। ওর যেহেতু আমি সিটিজেন, আমার হাজবেন্ড সিটিজেন, সেই সূত্রে আমি অ্যাপ্লাই করেছিলাম 3 বার পাসপোর্টের জন্য, কিন্তু আমাদেরকে সেই পাসপোর্ট দেওয়া হয়নি। বিভিন্ন রকম পেপারস চাই, তো ওই পেপারস গুলো সব দেওয়ার পরেও আর কি আবার আমাদের ইয়ে চেয়েছে আর কি, ডিএনএ টেস্ট চেয়েছে, এগুলো আর না করে আমরা রেখে দিয়েছি। ওরা হয়তো পেপারস গুলো ব্যাক দিবে কিনা জানি না, এখনো রিটার্ন পাঠায়নি ওরা। তো আমি কি করে আমার ছেলে পাসপোর্টটা পাবো আমাদের? জি, আপনার ছেলে আপনি বলছেন বাংলাদেশে, সে কি এখানে না বাংলাদেশে? বাংলাদেশের জন্ম, আছে এখানে। ও, এখানে আপনাদের সাথে আছে এবং আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ইউএস সিটিজেন, তাই তো? জি জি। আর ছেলে আপনার সাথেই থাকে? জি, আমাদের সাথে। ওকে, আপনি অবশ্যই ওর ভিসা পেতে সিটিজেনশিপ আপনি আপনার হাজবেন্ডের থ্রু দিয়ে ওর ডেরিভেটিভ সিটিজেনশিপ ও পাবে, ঠিক আছে? এটার কোনো কোয়েশ্চেন না, আর এখানে কোনো ডিএনএ আর ইয়ের ম্যাটার না। এটা আপনার সন্তান, ওর বার্থ সার্টিফিকেট প্রুফ করবে আপনি, ওর মা, ওর বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, প্লাস আপনি কি ফর্মটা অ্যাপ্লাই করেছেন? এন্ড 600 একটা ফর্ম আছে, ওটা আপনি ফিল আপ করেছেন?
আচ্ছা আচ্ছা, না আমি ওইটা করি নাই, কিন্তু আমাকে অনেকে বলেছে জাস্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিলে নাকি পাসপোর্ট হয়ে যায়, আমি সেইভাবে করেছিলাম। তো আমাকে কি এখন এভাবে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে হবে? না, সিটিজেনশিপ না, এটা এটা হচ্ছে যে আপনার বাচ্চা N600 একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হয়। আপনারা মা বাবা যখন সিটিজেনশিপ হয়েছেন তখন ওর নাম ওখানে নিশ্চয়ই ছিল আপনাদের ফর্মে। আপনারা তখনই অফিসারকে বললেই এটা অনেক ইজিয়ার হতো, বাট এখন যেহেতু আপনারা হয়ে গেছেন দুইজনের সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে, বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়ে, N600 একটা ফর্ম আছে ওটা দিয়ে, ওটাতে একটা সামান্য ফিজও আছে, আমার ঠিক এখন স্মরণ নেই কত, ওটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন এবং উইদিন 3 to 6 মান্থসের মধ্যে আপনি ওর সিটিজেনশিপ ইয়ে পেয়ে যাবেন। এখানে আমি দর্শককে আরেকটি কথা বলতে চাই, আপনি যেহেতু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, লাইনে আছেন, আপনার কাছে বললেন যে বিভিন্ন সময় তারা বিভিন্ন পেপারস চেয়েছিল, কি পেপারস চেয়েছিল তারা? তারা পেপার চেয়েছে আমার বেবি যে বাংলাদেশের জন্ম কারা দেখেছে সেই ধরনের প্রুফ, যেমন আর্লি বার্থ রেকর্ড একটা, মেডিকেল রেকর্ড একটা, এই ধরনের পেপার চেয়েছে। অর্থাৎ শুরু থেকেই তারা বিলিভ করে নাই যে এই সন্তান আপনার, এইজন্যই তারা লাস্টে ডিএনএ টেস্ট চেয়েছে। কিন্তু তাদের এই ডিসবিলিভটা কেন? কোন ডকুমেন্টসে কি কোনো ভুলভ্রান্তি ছিল, নামের কোনো ভুলভ্রান্তি বা কিছু? না না, আমাদের কোনো ভুল ছিল না। আমার ছেলের বার্থ সার্টিফিকেটটা নিয়ে ওরা একটু প্রবলেম করে যে এটা হচ্ছে অরিজিনাল পেপারস না, এটা ফটোকপি। আমার ছেলের বার্থ সার্টিফিকেট এই জায়গায় আমি আসতে চেয়েছিলাম, অর্থাৎ আপনি অরিজিনাল বার্থ সার্টিফিকেটটি জমা দেননি? অরিজিনাল দিতে হবে, অরিজিনালটাই অলওয়েজ দিচ্ছি, ওইটা দিয়ে সবখানে কাজ করতেছি, ছেলের স্কুলে বলেন এভরি ওইটাই দিচ্ছি, বাট ওরা কেন জানি ওইটা বিলিভ করতে চায় না। আপা এটা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই বিলিভ করবে। আর যদি আপনাকে সমস্যা দেয়, যদি আপনি 3-4 বার করে আসছেন মনে করেন, তাহলে আপনি একটা অ্যাটর্নির শরণাপন্ন হন, এটা শীঘ্রই হয়ে যাবে, এটা কোনো ডিফিকাল্ট ম্যাটার না, আর এটা বাচ্চা পাবেই পাবে সিটিজেনশিপ। আপনার যদি প্রিন্যাটাল এবং পোস্টন্যাটাল পিরিয়ডের কোনো মেডিকেল ডকুমেন্টস থাকে, বিশেষ করে বাচ্চা হওয়ার পরেই তো বাচ্চার নাম থাকবে, এবং বাচ্চার বিভিন্ন আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা সময়ের, জন্মদিনের কোনো অনুষ্ঠানের, আকিকার কোনো ছবি বা এই জাতীয় ডকুমেন্টস দিলেও এটা আসলে ইটস নট নেসেসারি অ্যাকচুয়ালি। ওনার বাচ্চা যদি ফিজিক্যালি ওনার সাথে থাকে, বার্থ সার্টিফিকেট থাকে এবং বাচ্চার যে স্কুলে যাচ্ছে এসব ডকুমেন্ট থাকে, ইটস ফাইন। আগের ডকুমেন্টেশন, বিকজ ও তো একটা প্রসেস নিয়ে না, একটা প্রসেস করেই সে কিন্তু ইউএসএ তে এসেছে বাচ্চাটা, সো ওই জিনিসগুলো অলরেডি দে চেকড, বুঝছেন না? তো বিলিভ না করে এটা কোনো কারণে যে বার্থ সার্টিফিকেট ওরা মনে করতেছে এটা অরিজিনাল না, তো আপনি অরিজিনাল আরেকটা নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে, অথবা আপনি তাদেরকে অলরেডি একটা নতুন করে আবার করে নিয়ে এসেছি আগে, তাহলে ওইটা জমা দিয়ে আপনি এইভাবে প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে, আপনি প্রসেসের মাধ্যমে যান নাই, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্ক্রলে ফুটে ওঠা নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। অ্যাটর্নি সাদ, আমরা আলোচনা করছিলাম EB5 ভিসায়, আপনি যে বলছিলেন 5,000 to 6,000 $100,000 এখানে 5 লক্ষ থেকে 6 লক্ষ ডলার। ইউজুয়ালি গভর্নমেন্ট রেট হচ্ছে $1 মিলিয়ন যদি টার্গেটেড আনএমপ্লয়মেন্ট এরিয়াতে না হয়, আর যদি টার্গেটেড আনএমপ্লয়মেন্ট এরিয়াতে হয় তাহলে 500,000। এটা হচ্ছে যে আপনার এখানে ইউএসএ তে ইনভেস্ট করতে হবে, এবং আপনাকে যদি আপনি এখানে 10 জন এমপ্লয়ি ক্রিয়েট করতে হবে, 10 এমপ্লয়ি, এটা ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন। এই জিনিসটা আমরা দুইভাবে করে থাকি, একটা আপনি নিজে একটা বিজনেস কিনে সেটাতে আপনি করতে পারেন, ওইটা ভেরি ডিফিকাল্ট হয় ইউজুয়ালি, আর আরেকটা আপনি করতে পারেন রিজিওনাল সেন্টারগুলোর মাধ্যমে, যেটা আমরা ইউজুয়ালি আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে আমরা অ্যাডভাইস করি রিজিওনাল সেন্টারের মাধ্যমে গেলে ইটস ইজিয়ার। রিজিওনাল সেন্টারগুলো হচ্ছে বিভিন্ন ইউএস এর বিভিন্ন জায়গায় আছে, এবং রিজিওনাল সেন্টারগুলোর কাজটা হচ্ছে যে ওরা আপনাকে আপনার জন্য রিজিওনাল সেন্টার পিটিশন করবে। এই প্রক্রিয়াটা, ওদের পিটিশনের প্রক্রিয়াটা আমরা একজন দর্শকের ফোন নেওয়ার পরে শুনবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন জানতে চাচ্ছি আর কি। বলুন। প্লিজ, শুনতে পাচ্ছি। আমার ছেলে আমার সাথে আছে আমেরিকাতে, আমি সিটিজেন, আমি ওর ইয়ের জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম। এখন ওই অ্যাপ্লাইতে ওরা, আমি যে N600 ফর্ম এটা ফিল আপ করছি, সাথে ডকুমেন্টগুলো দিয়েছি, ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমার ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তারপরে নিকাহনামা, এগুলো সব চাইছে, এগুলো আমি দিছি। দেওয়ার পরে এটা এখনো ওদের অফিসে আছে, কিন্তু ওটা আর ফাইনাল কোনো কিছু এখনো জানায় নাই। এখন কি পজিশন
এবং আদৌ কি ওর সিটিজেনশিপের পরিবেশ কি হবে না হবে সেটা নিয়ে কি একটু ভাই ইয়াতে আছি। ভাই আপনি যে ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়েছিলেন সেটার রিসিট পেয়েছেন? হ্যাঁ রিসিপ্ট পেয়েছি, রিসিপ্ট পাওয়ার পর তারপরে তারা আমার কাছে পেপার চাইছে, জি ওই পেপারগুলো আমি পাঠাইছি। হ্যাঁ পাঠানোর পরে তারপরে আর কোনো রিপ্লাই আসে নাই। ওকে, কতদিন হয়েছে আপনি এটার জন্য অ্যাপ্লাই করেছেন ভাই? এটা অ্যাপ্লাই করছি গত আগস্টে। ওকে, এবং আপনার অ্যাপ্লাই করছি আমি গত ফেব্রুয়ারিতে বোধহয়। তারপরে আমাকে রিসিপ্ট লেটার পাঠিয়েছে, পাঠানোর পর কাগজগুলো চাইছে, কাগজগুলো আমি পাঠাইছি। পাঠানোর পরে ওরা আবার ওই আগস্টেই কাগজগুলো পাঠানোর জন্য রিপ্লাই দিছে। হ্যাঁ ভাই, আপনি ফেব্রুয়ারি 2015 এর ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছেন তাই তো? 2015 এ ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছি এবং 2000 অগস্টে তারা আপনাকে রেসপন্স করেছে। হ্যাঁ রাইট। মানে রিসিট পাঠিয়েছে আপনাকে 2015 এর অগস্টে তাই তো? না না, ওই রিসিপ্ট লেটার পাঠাইছে বোধহয় এপ্রিলে কি মেতে। ওকে, আপনি তাহলে ফার্দার এভিডেন্স রিকোয়েস্টেড ওইটা পেয়েছেন অগস্টে। হ্যাঁ আপনি ওটা ওদের একটা সময় সাথে সেই সময় অনুযায়ী ওটা ওনাদেরকে পাঠিয়ে দিয়েছেন আবার? হ্যাঁ ডকুমেন্টগুলো দিয়ে পাঠাইছি। ওকে, তারপরে আর কিছু জানায় নাই এটাই তো? না। আপনি তারপরে আর কোনো রিমাইন্ডার দিয়েছেন ওনাদেরকে, কোনো চিঠি লিখেছেন যে আমার এটা এত এত তারিখে আমি সাবমিট করেছিলাম, এরপরে আমি কিছু জানি না, আমাকে জানাও স্ট্যাটাস, কেসটার স্ট্যাটাস, এভাবে কোনো চিঠি লিখেছেন? না, চিঠি লিখি নেই। আপনি ওটা একটা চিঠি লিখেন, প্লাস আপনি চিঠি লেখার অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি ওনাদেরকে ফোন করেন, ফোন করে এটার আপডেট চান। এবং আপনি যদি চান এখনো তাদেরকে ফোন করে আপডেট যেতে পারেন। তাদের একটা আপনাকে যদি আপনি সব ডকুমেন্টেশন জমা দেন তাহলে এটা তারা প্রসেসিং এ এত টাইম নেওয়ার কথা না। বাট USCIS এ অনেক আসলে দে আর বগড ডাউন উইথ ওয়ার্ক, টু মাচ ওয়ার্ক, সেজন্যই দেরি হচ্ছে। ফার্দার এভিডেন্স যে চিঠিটা দেয় ওখানে কি উল্লেখ করে দেয় যে এই ডকুমেন্টস পাঠাও? হ্যাঁ, উল্লেখ করে দেয় এবং সময় সীমা দিয়ে দেয় যে এতদিনের মধ্যে। উল্লেখ করেছে কিনা যে স্পেসিফিক কিছু চাই কিনা? হ্যাঁ হ্যাঁ চেয়েছে, সেটাই উনি বলল মনে হয় আমাদেরকে ফোনে যে উনি সাবমিট করেছে সেই ডকুমেন্ট দেওয়ার পরে অগস্টে যেহেতু উনি পাঠিয়েছে, উনি 6 উইকস পরেই ওনাদেরকে নক করতে পারতেন যে আমি এত তারিখে এই চিঠিতে এইভাবে পাঠিয়েছি। আর একটা জিনিস হচ্ছে যে সব সময় আপনারা যাই মেইল করেন না কেন সার্টিফাইড মেইলে করবেন, এবং যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন সেটাও সার্টিফাইড মেইলে USCIS কে জানাবেন, তাহলে আপনাদের চিঠি মিসিং হয় অনেক সময় ওনারা পাঠায়, আমরা পাই না, বিভিন্ন জিনিস হয়ে থাকে মেইল মিসিং এর কারণে। ধন্যবাদ অ্যাটর্নি। না, আমি যখন নাকি মেইল করছি, আমরা আপনার প্রশ্নটি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনি উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন নিয়মিত আমাদের স্ক্রলে ফুটে ওঠা নম্বরে ফোন করুন এবং এই প্রক্রিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার প্রশ্নের উত্তর জেনে নিন। রিজিওনাল সেন্টার নিয়ে কথা বলছিলাম আমরা। হ্যাঁ, রিজিওনাল সেন্টারগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিছু কোম্পানি আছে। কোম্পানিগুলো গভর্নমেন্ট তাদের অ্যাসেট, তাদের বিজনেস, তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন, অডিট, এভরিথিং দেখে ওনাদেরকে অ্যাপ্রুভাল দেয়। এই কোম্পানিগুলোর অ্যাপ্রুভাল থাকে যে তাদের কতজন EB5 তারা স্পন্সর করতে পারে। সো এই জন্য আমরা প্রেফার করি রিজিওনাল সেন্টারগুলোর মাধ্যমে যাওয়া, কারণ রিজিওনাল সেন্টারগুলো প্রি অ্যাপ্রুভ রিজিওনাল সেন্টার হওয়া উচিত, নট এনি রিজিওনাল সেন্টার। সো আপনার এটা যাচাই করে নিতে হবে আপনি কি সঠিক রিজিওনাল সেন্টারের কাছে গেছেন কিনা, ওদের প্রি অ্যাপ্রুভাল আছে কিনা, এটা আপনার অ্যাটর্নি আপনাকে বের করে দিতে পারে যে এবং আপনি অনেক রিজিওনাল সেন্টার তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এভরিথিং আপনাকে সার্চ করে নিতে হবে এদের ভায়াবিলিটি কতটুকু। ইনভেস্টমেন্টটা তো ভিসার আগেই করতে হবে না? এটা অনেক আগেই করতে হবে। এবং এটা কি ইনভেস্টমেন্ট ভিসা না হলে কি মানে টাকাটা জিওপার্টাইজ? হ্যাঁ, টাকাটা তো আপনার প্রথমে আমি আপনাকে বলতেছি প্রসেসটা। ফার্স্টে আপনার টাকাটা আপনি যে রিজিওনাল সেন্টার চুজ করবেন সেখানে আপনি আপনার অ্যাটর্নির এসক্রো অ্যাকাউন্টে টাকাটা এনে রাখবেন। টাকাটা আসার পরে আপনার এসক্রো অ্যাকাউন্টে রিজিওনাল সেন্টার সব ডকুমেন্টেশন দিবে। আপনার প্রথমে হচ্ছে I-526 একটা ফর্ম আছে, ওটার মাধ্যমে আপনার জন্য EB5 জন্য অ্যাপ্লাই করা হয়। EB5 এ এমন একটা ভিসা যেখানে আপনার ওয়াইফ, আপনার বাচ্চা আন্ডার 21 যারা আছে, আনম্যারিড চিলড্রেন, তারা সবাই আপনার সাথে একসাথে USA তে ভিসা পেয়ে আসতে পারে। এবং ভিসা পাওয়ার উইদিন 2 ইয়ার্সের মধ্যে আপনি এটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। গ্রিন কার্ডে প্রথমে EB5 ভিসা নিয়ে আপনি আসলেন, এসে আপনার 2 ইয়ার্সের মধ্যে আপনি অ্যাপ্লাই করলেন, 2 ইয়ার্স আপনাকে পারমিশন দিয়ে আনবে। 2 ইয়ার্সের পরে আপনি পার্মানেন্টের জন্য করবেন, সেটা
829 একটা ফর্ম আছে, 2 ইয়ার্স এন্ড 90 ডেজ আগে আপনাকে এটা করতে হয়। এটা করার পরে আপনি গ্রিন কার্ডের প্রসেস করবেন। গ্রিন কার্ড হয়ে গেলে তারপরে আপনি সিটিজেন। আপনি EB5 এর একটা বিউটি হচ্ছে যেমন কানাডায় অথবা অন্যান্য দেশে আপনাকে কনস্ট্যান্টলি থাকতে হয়। USA তে আবার সেটা না, আপনার কনস্ট্যান্টলি 5 ইয়ার্স থাকতে হবে না, আপনি যাওয়া আসার মাধ্যমে থাকতে পারেন। বিজনেস পারপাসে আপনার ওয়ে আছে, আমরা ইয়ে করে দিই যে আপনি ঠিক 5 ইয়ার্স পরেই আপনি সিটিজেন হতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে EB5 এর যেটা বিউটি সেটা হচ্ছে যে আপনি যখন আপনি সিটিজেন হয়ে গেলেন উইদিন বিফোর ইভেন সিটিজেন 3.5 ইয়ার্স, আপনার গ্রিন কার্ডের 3.5 ইয়ার্স থেকে 5 ইয়ার্স এর মধ্যে রিজিওনাল সেন্টারগুলো আপনাকে আপনার মূল টাকাটা ফেরত দিবে। যেমন আমি একটু বলি এই যে 500,000 10 জন এমপ্লয়ি এটা কন্টিনিউয়াস এভরি ইয়ারে থাকতে হবে, এটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। এরপরে মানে কমে যেতে তারপরে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি রিজিওনাল সেন্টারের মাধ্যমে যান, ওরা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমরা রিসেন্টলি টাইম স্কয়ার হোটেল 42nd আর 9th অ্যাভিনিউতে একটা ওই রিজিওনাল সেন্টারের মাধ্যমে আমরা 150 EB5 এর জন্য অ্যাপ্লাই করেছিলাম। সো উইদিন 3.5 ইয়ার্স এর মধ্যে যারা যারা ওটা করেছিল তাদের টাকাটা ব্যাক করে দিয়েছে কোম্পানি, বিকজ কোম্পানি মেক এনাফ মানি। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে তারা একটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ হিসেবে একটা চার্জ নেয়, সেটা টাইম স্কয়ার ওই হোটেলটা তাদের চার্জ হিসাবে $65,000 চার্জ করেছিল। আমি এটা আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি আর কি। সো প্রত্যেকটা রিজনাল সেন্টার তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে যেমন লিগ্যাল ফিস, ইমিগ্রেশনের ফিস, তাদের লিগ্যাল টিম আছে, এটা 2টা লয়ার, একটা আমাদের ক্লায়েন্টের থেকে একটা লয়ার থাকবে আর একটা রিজনাল সেন্টারের একটা লয়ার থাকবে আপনাদের ইন্টারেস্টগুলো দেখার জন্য যে এভরিথিং ইজ গোয়িং ফাইন। এটা হচ্ছে যে যখন আপনি আপনার চিলড্রেন এবং আপনার ফ্যামিলি সবাই একসাথে আসবেন, আপনাকে ভেঙে ভেঙে আসতে হবে না। তারা এখানে ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট বলেন, কাজ করা, এভরিথিং সুবিধা একসাথে পাবে আপনার মতো। সো এইখানে অন্য ভিসার মতো না যে আপনি একভাবে আসলেন তারপরে তার বিজনেস হিস্ট্রি ব্যাকইয়ার্ডে কত বছর দেখাতে হবে বিফোর শি অ্যাপ্লাইজ ফর EB5। EB5 ক্লায়েন্টদের জন্য আপনার ফাইনান্সিয়াল, যেমন আপনি মানিটা কোত্থেকে আনতেছেন, এটা কি লিগ্যাল সোর্স আছে কিনা, অথবা যে দেশ থেকে আসতেছে তাদের সেখানকার ট্যাক্স রিটার্ন না অ্যালাউড। আপনার এই জিনিসটা অনেক দেশ অ্যালাউ করে না, যেমন 5,000 এর বেশি অ্যালাউ করে না, অনেক দেশ 10,000 এর বেশি অ্যালাউ করে না। তখন আপনাকে দেখতে হয় এটার হোয়াট ইজ দ্য ওয়ে অ্যারাউন্ড ইট, ইউ সি দ্যাট আর লিগ্যালি। ওকে, এটা ক্লায়েন্টদের ব্যাপার, ওনারা টাকাটা কিভাবে আমাদের কাছে পৌঁছাবেন। EB5 এর আরেকটা সুবিধা হচ্ছে যে যেহেতু আপনি 3.5 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পরে আপনার টাকাটা ফেরত পাচ্ছেন, সো আপনি এটা অন্য খাতে ইনভেস্ট করতে পারেন, অন্য কিছু করতে পারেন। সো এটা অনলি ওখানে জমা থাকতেছে 3.5 ইয়ার্স টু 5 ইয়ার্স। দিস ইজ দ্য বিউটি অফ ইট। হ্যাঁ, তো এই বিজনেসটা থাকা অবস্থায় অর্থাৎ EB5 যতদিন চলবে তাকে 2 বছর পরে এমপ্লয়ির সংখ্যা নামিয়ে আনতে পারে। শুনেন, এটা হচ্ছে যে আপনার যদি আপনি রিজিওনাল সেন্টারের মাধ্যমে করেন, যেমন আমি এক্সাম্পল দিলাম টাইম স্কয়ারের যে হোটেলটা, হোটেলের এমপ্লয়ি আপনার রাখতেই হবে অলওয়েজ, ইউ সি। হোটেলের মেইনটেনেন্স, হোটেলের এভরিথিং এর জন্য ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি কিপ এমপ্লয়ি। সো এই এমপ্লয়িগুলো তাদের সবসময় থাকতেছে, এবং এই জিনিসগুলোর জন্য আপনার হেডেক কম। রিজিওনাল সেন্টারের মাধ্যমে গেলে রিজিওনাল সেন্টার হ্যাভ অল দ্য হেডেক, ইউ আর হেডেক ফ্রি। আপনি আপনার গ্রিন কার্ড পেয়ে যাবেন সময় মতো, আপনার কি বলে যে আপনার প্রসেসটা অনেক কুইকার হয়। এটা আগে উইদিন 6 উইকস এর মধ্যে আমরা পেতাম অ্যাপ্রুভালটা, I-526 এর অ্যাপ্রুভালটা, বাট রাইট নাও এটার ওয়েটিং লিস্ট 1 ইয়ার, সামটাইমস কমে আসে, বাট রাইট নাও ইটস লং। আমি একটু তুলনা করার জন্য E2 ভিসার কথা এখানে তুলে আনছি, আপনার আপত্তি না থাকলে। কেউ E2 ভিসা পেলে সেটার এগেইনস্টে যে ওয়ার্ক পারমিটটা পায় সেটা তো নির্দিষ্ট সেই ব্যবসাটা করার জন্যই, কিন্তু এক্ষেত্রে তা নয়। সে যেহেতু গ্রিন কার্ড পাচ্ছে, রিগার্ডলেস অফ এনি ওয়ার্ক পারমিট, হি ক্যান ডু এনিথিং এলস অলসো। এনিথিং এলস হি ক্যান ওয়ার্ক as long as any other LPR, any other দের মতো you can work everything. কিন্তু E2 এবং L1 এ কিন্তু ওই নির্দিষ্ট you have to stick to that. রাইট, বছর শেষে ট্যাক্স রিটার্নে যদি দেখায় অন্য কোনো জায়গা থেকে আর্ন করেছে, দ্যাটস গোনা বি আ প্রবলেম ফর E2 and L1, রাইট? অসুবিধা হবে। ধন্যবাদ অ্যাটর্নি ইসাদ আমাদের আজকের অনুষ্ঠানে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনুষ্ঠান সাজাতে সহায়তা করবেন সেই আশা রেখে আজকে এখানে শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। টাইম টিভির সকল কলাকুশলীদের আমার অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতে দেখছিলেন আমাদের টাইম টেলিভিশনের পর্দায়। আমরা আবারও আগামী শুক্রবার সন্ধ্যা 8:30টায় সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব, এবং ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক নিব আমাদের স্টুডিওতে ফোন করে, এবং আমাদেরকে ইমেল করার মাধ্যমে
আমরা আপনাদের কাছে তথ্য নিতে থাকবো এবং সেই বিষয়গুলোর আলোকেই আমরা পরবর্তী অনুষ্ঠানটি সাজাবো। কথা দিচ্ছি ফিরে আসবো এক সপ্তাহ পরে এই সময়ে একই জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।